জীবনে যে সফল হইতে না পারলে যে কি কষ্ট। আপনারা কি জানেন যে সফল হওয়ার প্রক্রিয়ায় আমি আমার বাবাকে হারাইছি, আমি ওনার জানাজা পড়তে পারিনি। এটা শুধু সফল হইতে গিয়ে, আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে। উনি আমারে বলছিলেন যে দেখো না একটু কষ্ট করে ব্যারিস্টার হইতে পারো কিনা, কারণ আমাদের পুরা বংশের মধ্যে একজন অ্যাডভোকেট নাই, ব্যারিস্টার তো পরে। আমাদের পুরা বংশের মধ্যে একজন মেম্বারও নাই, এমপি হওয়া তো পরে। কিন্তু শুধু পড়াশোনা করে কষ্ট করে আমি 19 বছর ধরে এখন পর্যন্ত মেসে থাকি। 19 বছর ধরে মেসে থাকি। আমার মতো এরকম লম্বা সময় মেসে থাকা, আপনারা বলতে পারেন যে এখনো মেসে থাকেন মানে, আমার তো এখন যে আমি সংসদে থাকি এইটাও আমি মেসেই থাকি। কারণ হচ্ছে কি আমার সাথে আমার পিএস, আমার ক্লার্ক, এই 3জন 4জন আমরা একসাথে থাকি, কারণ আমার পরিবার তো আমার সাথে নাই। যার কারণে মেসে থাকতে থাকতে এমন হয়েছে যে এমপি হওয়ার পর অনেকে ভালো খাইতে দেয়, কিন্তু আগে এতই কম খাইছি যে এখন ভালো খাইতে দিলে আর খাওয়া যায় না। আমি জানি স্যার যে বললেন যে মৃত্যুকে ভয় পাই না, বা আমি বললাম যে আরেকটু ওয়েট করতে হবে। বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানেন, আমাদের নক্ষত্রগুলার পতন যে সময়ে হওয়ার কথা, বা এই নক্ষত্রগুলার পতন আমরা যাদের দেখতে চাই না তাদের বহু মানুষের পতন হয়ে যায়। আর এই পতন হওয়ার কারণে দেশ জাতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই ক্ষতিটা আর পূরণ করা যায় না। এই জন্য আমি প্রতিদিন আমি আমার লাইসেন্সটা রিনিউ করি যে আচ্ছা আমি কি এখনো ভয় পাই না, আমি কি এখনো আমার ভিতর কি লোভ কাজ করে না। এবং আপনাদেরকে কি বলবো, আমি এমপি হওয়ার পর, আগের ব্যারিস্টার সুমন আর এমপি হওয়ার পর যে ব্যারিস্টার সুমন, অনেকটুকু পার্থক্য হয়ে গেছে। কারণ আমি এখন অনেক ভিতর থেকে দেখতে পাচ্ছি অনেক কিছু। আমি জানেন মাত্র 3 মাসের ব্যবধানে আমাদেরকে আমার এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে 29 কোটি টাকা। অথচ আমরা আগে কোনোদিন জানতাম না যে এত টাকা বরাদ্দ হয়। আগে কি আপনারা কখনো জানতেন যে এমপি কত বেতন পায়? আমি সম্মানী হিসাবে 1,72,000 টাকা পেয়েছি, এটা যেটা সব এমপিরা পায়। কিন্তু দেখবেন যে এই বরাদ্দের কথাগুলা কেন গোপন থাকে, কেন বলার সাহস নাই। মানে এমন একটা ভাব যে যেটা বরাদ্দ মানুষের জন্য আসে, এটা মানুষকে না জানানোর মানে হচ্ছে গিয়ে যে এখান থেকে 2 নম্বরই করার একটা ইচ্ছা আছে। আমার বেতন বা আমার সম্মানী না জানানোর মানে কি? মানে হচ্ছে গিয়ে যে এটাতে লুকানোর কি আছে? আমি যদি শ্রম দেই, আমি বেতন পাই, এটাতে লুকাবো কেন? এর মানে হচ্ছে কি এখানেও কোনো 2 নম্বরের একটা, হয় আপনি 2 নম্বরই করতে চান, আর নাইলে এই সিস্টেমটাকে আপনি অ্যাডপ্ট করছেন যে আপনি সব 2 নম্বরদের সাথেই চলতে চান, এই জন্য আপনি জানাইতে চান না। তা আরো একটা বিষয় কি জানেন, ইঞ্জিনিয়ার যারা, আপনারা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দিকে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারদেরকে আমি খুব ভয় পাওয়া শুরু করছি এমপি হওয়ার পর। আমি আগে বুঝতাম না। দেখেন রাজনীতিবিদরা যখন দুর্নীতি করে, পরের বার পত্রিকাওয়ালারা রিপোর্ট করে তাকে আউট করে দেয় যে না, হি ইজ নো মোর এমপি, উনি এই দুর্নীতি করছে, উনি 5টা বাড়ি বানাইছে, 3টা বাড়ি বানাইছে, আগামীবার থেকে এমপি হওয়া যাবে না। যখন অন্য একজন দুর্নীতিবাজকে আপনি ধরলেন, ব্যবসায়ী, তাকে আপনি দুদক দিয়ে তারে আপনি জেলে পাঠিয়ে দিলেন। কিন্তু ইঞ্জিনিয়াররা জানেন যেভাবে স্কেল দিয়ে মাপে না, যে যত ইঞ্চি অত ইঞ্চি, এরা এই স্কেলের ফাঁকে ফাঁকে এমন দুর্নীতি, অনেক সবাই না, এমন ভাবে দুর্নীতি করে অনেক ইঞ্জিনিয়ার ছাড়া ধরারই সম্ভব না যে কি দুর্নীতি করছে। আপনি, কারণ আমি ব্যারিস্টার মানুষ, কারণ আমার দায়িত্ব দেওয়া হলো একজন ইঞ্জিনিয়ারের দুর্নীতি ধরার জন্য। আমি কি বুঝবো? আমি যদি বলি যে আপনি এটা কেন বললেন, উনি একটা স্কেল বের করে বলবে 18, 19, 19.5, আমি তো এগুলা বুঝবো না। এর ভিতর যে 19.5 থেকে 20 করতে গিয়ে উনি প্রায় 200 কোটি নিয়ে গেছে। আচ্ছা, আপনি এখন পর্যন্ত দেখছেন যে কত বড় বড় নক্ষত্রের পতন হয়েছে, রাজনীতিবিদের পতন হয়েছে, সাংবাদিকের পতন হয়েছে, সব ধরনের মানুষের পতন হয়েছে, খুব বড় ইঞ্জিনিয়ারের পতন হয়েছে, শুনছেন? অথচ এই সব ইঞ্জিনিয়ার না, আবার বলছি না, আবার আমার সব ইঞ্জিনিয়াররা দ্বারাই বলবে যে এই এমপিরা অনাস্থা দাও।
দুইটা ক্ষতি করে আমাদের ইঞ্জিনিয়াররা। আমাদের লাভ ওনারা অনেক করতেছে। একটা ক্ষতি হচ্ছে গিয়ে যারা অসৎ, একটা ক্ষতি করার হচ্ছে গিয়ে তারা সেবার নামে, সেবা করার নামে আমাদেরকে ইঞ্চির ফাঁকে ফেলে টাকা পয়সা যা নেওয়ার নিয়ে যাচ্ছে। আর আরেক জাতের ইঞ্জিনিয়ার আছে, এরা একটু কোয়ালিফাইড হইলেই দেশটা ছেড়ে দেয়। মানে অনেকটা হচ্ছে গিয়ে গ্রামের ছেলেরে বাবা মা এত কষ্ট করে পড়ায়, পড়ানোর পর দেখা যাচ্ছে যখন ইনকাম করে ছেলে মেয়েরে খাওয়ানোর সময় আসে, তখন কিন্তু সে ঢাকায় একটা ধনী শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ে করে, যার কারণে আর বাবা মা আর আসতে পারে না। তো ওই স্মৃতিটুকু নিয়েই বেঁচে থাকতে হয়। আমাদের বেশিরভাগ, আপনি জানেন যে ব্রেইন যেটা বলে, আমাদের বুয়েট থেকে, যেটা আমাদের একটা গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান, এইখান থেকে সবচেয়ে বেশি কোয়ালিফাইড লোক কেউ আর বাংলাদেশে নাই। বেশিরভাগই আপনার চলে গেছে বিদেশে। এরা আমাদেরকে সার্ভিস দেয় না, দেয় হচ্ছে গিয়ে বিদেশকে সার্ভিস।